গ্রামের এক হোটেলে একের পর এক খুন হয়ে যাচ্ছে। পুলিশ জানতে পারে এর পেছনে আছে এক ভূত। পুলিশ যখন তদন্ত শুরু করে তখন ইন্সপেক্টর ও তার পরিবার এই খুনের সাথে জড়িয়ে যায়। তাহলে সত্যি কি ভূত মানুষকে মারছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাহিনীর শুরুতে আমরা গোপাল নামের এক ব্যক্তিকে দেখি, যে একটি হোটেলের ম্যানেজার। রাতের বেলা এই হোটেলে দুজন স্বামী স্ত্রী আসে। এদের মধ্যে লোকটির নাম ছিল বিজয় কুমার আর মহিলাটির নাম প্রেমা। তারা দুজন বলে আমাদের মঞ্জুনাথ এখানে পাঠিয়েছে। মঞ্জুনাথের কথা শুনে গোপাল তাদের থাকার জন্য একটি রুম দিয়ে দেয়। তারা দুজন যেহেতু ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে যখন প্রেমার ঘুম ভাঙে তখন সে দেখতে পারে বিজয় তার পাশে নেই। প্রেমা দেখে এই সময় হোটেলে ইলেকট্রিসিটি নেই, তার উপরে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। প্রেমা হাতে টর্চ নিয়ে তার স্বামী বিজয়কে খুঁজতে থাকে, আর তখনই সে দেখে হোটেলের দরজার সামনে বিজয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বিজয়কে এমন অবস্থায় দেখে প্রেমা চিৎকার করে ওঠে আর সে অজ্ঞান হয়ে যায়। প্রেমার চিৎকার গোপাল শুনতে পেয়ে এখানে এসে বিজয়কে দেখে সে ভয় পেয়ে যায়। গোপাল এই হোটেলের মালিক অ্যান্থনিকে ফোন করে সব কিছু বলে। অ্যান্থনির সাথে কিছু পুলিশের পরিচয় ছিল, তাই তার হোটেলের নাম যাতে খারাপ না হয় এর জন্য এক পুলিশকে ফোন করে এই কেসটাকে এখানেই থামিয়ে দিতে বলে। পুলিশও অ্যান্থনির কথায় এমনটাই করে। এরপর আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা পৃথ্বী নামের একজন পুলিশকে দেখি। এসপি পৃথ্বীকে ডেকে একটি গ্রামের কথা বলে। এসপি বলে ওই গ্রামে চুরি ছিনতাই অনেক বেড়ে গেছে, এর জন্য তোমার ওই গ্রামে ট্রান্সফার হচ্ছে। পৃথ্বী এসপিকে বলে, স্যার আমি ট্রান্সফার নিতে পারবো না, আপনি তো জানেন আমার স্ত্রী গর্ভবতী, তাই তাকে নিয়ে এখন অন্য এক জায়গায় যাওয়া সম্ভব না। এসপি বলে আমি বুঝতে পারছি, কিন্তু এটাই আমি কিছু করতে পারবো না, ওপর থেকে অর্ডার এসেছে। আইজি স্যার তোমার নাম রিকমেন্ড করেছে, আর এটা তোমার কেরিয়ারের জন্য খুব ভালো হবে। এসব বলে এসপি পৃথ্বীকে রাজি করিয়ে নেয়। এরপর পৃথ্বী তার স্ত্রী মেঘনাকে ফোন করে এসব কথা বলে। সে বলে আমার ট্রান্সফার হচ্ছে, 2-3 দিনের মধ্যেই আমাদের যেতে হবে। মেঘনা বলে ঠিক আছে, আমি এটা নিয়ে পরে কথা বলছি। আসলে মেঘনা একজন সাইক্রেটিক। তার কাছে এখন একটি কেস এসেছে যেখানে ছেলেটির মনে আত্মহত্যা করার চিন্তাভাবনা আসছে। এর জন্য ছেলেটির মা বাবা তাকে মেঘনার কাছে নিয়ে আসে। মেঘনা প্রথমে তাকে বোঝায় আর তারপর কিছু ওষুধ লিখে দেয়। রাতে ডিনার করার সময় আমরা পৃথ্বীর পরিবারকে দেখি। মেঘনা তাকে বলে তুমি আগে ওখানে গিয়ে ভালো দেখে একটি ঘর খোঁজো, পরে আমি তোমার কাছে চলে আসব। এরপর পৃথ্বী ওই গ্রামে চলে যায় যেখানে তার ট্রান্সফার হয়েছে। পুলিশ স্টেশনে এসে দেখে দুজন স্বামী স্ত্রী তাদের সোনার গয়না চুরি হওয়ার অভিযোগ করতে এসেছে। পৃথ্বী তাদের বলে আপনারা চিন্তা করবেন না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সোনা খুঁজে দেব। এরপর পৃথ্বী তার পুলিশ স্টেশনের সব পুলিশকে ডেকে বলে আজকের পর থেকে আমাদের আরও সতর্ক থাকতে হবে, বিশেষ করে রাতের বেলা আরও বেশি করে টহল দিতে হবে। আমিও দেখেছি এই গ্রামে চুরি ছিনতাই অনেক বেড়ে গেছে, তাই যাকে সন্দেহজনক মনে হবে তাকে আমার কাছে নিয়ে আসবে। এরপর রাতের বেলা পুলিশ চারিদিকে টহল দিতে থাকে, সব গাড়ি চেকিং করতে থাকে। অন্যদিকে আমরা সেই হোটেলের দৃশ্য দেখি যেখানে 5 বছর আগে দুজন স্বামী স্ত্রী এসেছিল, আর তাদের মধ্যে বিজয় কুমার নামে লোকটি আত্মহত্যা করেছিল। আসলে পৃথ্বীর এই গ্রামেই ট্রান্সফার হয়েছে। আমরা দেখি এই হোটেলে চরণ ও অর্চনা নামের এক কাপল আসে। তারা হোটেলের ম্যানেজার গোপালকে বলে মঞ্জুনাথ আমাদের এখানে পাঠিয়েছে, আমাদের আজকে রাতে থাকার জন্য একটি রুম লাগবে। এরপর তারা রুমে চলে যায়। চরণের কাজ থাকায় সে তার ল্যাপটপে কাজ করতে থাকে, কিন্তু মধ্যরাতে তারা হোটেলের মধ্যে অস্বাভাবিক ঘটনা অনুভব করতে শুরু করে। তারা দেখে হোটেলের লাইট জ্বলছে নিভছে, নুপুরে ছনছন আওয়াজ হচ্ছে। এসব দেখে তারা খুব ভয় পেয়ে যায়। এরপর তারা গাড়ি নিয়ে হোটেল থেকে যেতে থাকে, কিন্তু তখনই হোটেলের সামনে পুলিশ এসে পড়ে। চরণ ও অর্চনা পৃথ্বীকে বলতে থাকে স্যার স্যার এই হোটেলে ভূত আছে, আমরা নিজের চোখে দেখেছি। পৃথ্বী বলে ভূত বলে কিছু হয় না, আপনারা এখানে দাঁড়ান, আমি চেক করে দেখছি। পৃথ্বী হোটেলের ভিতরে গিয়ে দেখে ম্যানেজার গোপাল ওখানে নেই। এরপর সে চরণ ও অর্চনা রুমে গিয়ে দেখে সবকিছু স্বাভাবিকই আছে, কোনো ভূত নেই। এরপর সে বাইরে এসে চরণ ও অর্চনাকে বলে ওখানে এমন কিছু নেই, কিন্তু তারা বলে না আমরা আর এই হোটেলের ভিতরে যাব না, আমরা ব্যাঙ্গালোর চলে যাব। পৃথ্বী বলে এত রাতে ট্রাভেল করা ঠিক হবে না, আপনারা এক কাজ করুন, রাতটা পুলিশ স্টেশনে কাটিয়ে দিন, সকালবেলা ব্যাঙ্গালোর চলে যাবেন। এরপর পৃথ্বী তাদের পুলিশ স্টেশনে এনে সবকিছু জিজ্ঞেস করতে থাকে। পৃথ্বী বলে পরিষ্কার করে বলুন তো ওখানে কি হয়েছিল। এরপর তারা দুজন বলতে থাকে ওখানে কি কি হয়েছিল। মধ্যরাতে তারা যখন ঘুমিয়েছিল তখন তারা হোটেলের মধ্যে কিছু আওয়াজ শুনতে পায়। তার উপর হোটেলে ইলেকট্রিসিটিও ছিল না, এর জন্য তারা মোমবাতি জ্বালিয়ে চারদিকে দেখতে থাকে। তখন তারা হোটেলের মধ্যে একটি ভূত দেখতে পারে। এটা দেখেই তারা হোটেল থেকে বেরিয়ে এসেছিল। পৃথ্বী বলে আরে ভূত পেত বলে কিচ্ছু হয় না, কেউ হয়তো আপনাদের সাথে মজা করেছে। তারা দুজন বলে স্যার আমরাও ভূত পেতে বিশ্বাস করি না, কিন্তু ওখানে আমরা ভূত দেখেছি, আমাদের তো ওই গোপালের উপরেই সন্দেহ হচ্ছে। এরপর সকালবেলা পৃথ্বী তাদের দুজনকে নিয়ে গোপালকে জিজ্ঞেস করার জন্য ওই হোটেলে যায়।
পৃথ্বী গোপালকে জিজ্ঞেস করে, এখানে আসা গেস্টদের সাথে তুমি কি মজা করো? গোপাল বলে, আরে না না স্যার, আমি এমন কোনো করব, কাস্টমার তো ভগবান হয়। এরপর পৃথ্বী এই হোটেলের ভালো মতো তল্লাশি করে, কিন্তু সে সন্দেহজনক এমন কিছু খুঁজে পায় না। এরপর চরণ ও অর্চনা এখান থেকে যাওয়ার আগে পৃথ্বীকে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, স্যার যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই জানাবেন। অন্যদিকে মেঘনাও এখন পৃথ্বীর কাছে চলে এসেছে। পরের দিন দেখি অন্য এক পুলিশ স্টেশন থেকে কিছু পুলিশ পৃথ্বীর কাছে আসে। তারা পৃথ্বীকে একটি কাপলের ছবি দেখিয়ে বলে, স্যার এদের মধ্যে লোকটি আত্মহত্যা করেছে, কিন্তু এর আগে তারা এই গ্রামের এক হোটেলে ছিল। পৃথ্বী বলে, কালকে আমার কাছেও এমন একটি কেস এসেছিল। তখনই পুলিশ একটি মহিলাকে সন্দেহ করে তাদের সাথে তুলে নিয়ে আসে। মহিলাটির কাছে একটি দামি ব্যাগ ছিল, যেটার জন্যই পুলিশ তাকে নিয়ে এসেছিল। প্রথমে তো মহিলাটি বলেছিল এটা আমার ব্যাগ, কিন্তু পরে যখন পৃথ্বী তাকে ধাওয়া দেয় তখন সে বলে, এটা আমাকে গোপাল নামে এক ব্যক্তি দিয়েছে, যে একটি হোটেলে কাজ করে। যখন কোনো কাপল ওই হোটেলে থাকতে আসে তখন তারা ভূতের ভয়ে তাদের জিনিস ওখানেই ফেলে চলে যায়, আর আমরা ওসব জিনিস বেচে টাকা নিয়ে নিই। এরপর পৃথ্বী তার লোকেদের সাথে হোটেলে গিয়ে গোপালকে বকতে থাকে। পৃথ্বী বলে, তোমরা ভূতের ভয় দেখিয়ে লোকেদের জিনিসপত্র লুট করে নিচ্ছ। এরপর পৃথ্বী গোপালকে পুলিশ স্টেশনে নিয়ে এসে মেরে জিজ্ঞেস করতে থাকে। গোপাল বলে, স্যার সত্যি বলছি, ওই হোটেলে ভূত আছে। অনেক কাপল ওই হোটেল থেকে ভূতের ভয়ে পালিয়ে গেছে, আমরা খালি ওদের জিনিসপত্র বেচে দিই। সত্যি বলছি, আমরা কাউকে ভয় দেখাইনি। পৃথ্বী এবার গোপালের থেকে সেই সব লোকেদের ডিটেলস নিয়ে নেয় যারা একসময় এই হোটেলে ছিল। পৃথ্বী এক এক করে সবাইকে ফোন করতে শুরু করে। পৃথ্বী জানতে পারে যেসব কাপল এই হোটেলে স্টে করে চলে গেছে তাদের মধ্যে কেউ না কেউ মারা গেছে। এর মানে এই হোটেল থেকে যাওয়ার পর হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কেউ মারা গেছে। পৃথ্বী এটাও জানতে পারে রিসেন্টলি চরণ ও অর্চনা নামে যে কাপল এখানে এসেছিল তাদের মধ্যে চরণ মারা গেছে। পৃথ্বী গোপালকে জিজ্ঞেস করে, এসব কবে থেকে হচ্ছে? গোপাল বলে, স্যার 5 বছর আগে আমাদের হোটেলে বিজয় কুমার ও প্রেমা নামে দুজন স্বামী স্ত্রী এসেছিল। এদের মধ্যে বিজয় কুমার আত্মহত্যা করেছিল, আর তারপর থেকে হোটেলে এসব হচ্ছে। ওই বিজয় কুমারের আত্মাই ভূত হয়ে এখানে লোকেদের মারছে। এবার আমরা একটি কথা জানতে পারি, 5 বছর আগে হোটেলে যে বিজয় কুমার মারা গিয়েছিল সে পৃথ্বীর দাদা ছিল। বিজয় কুমার মারা যাওয়ার কিছু সময় পরেই ডিপ্রেশনের ফলে তার স্ত্রী প্রেমাও মারা যায়। এরপর পৃথ্বী তার দাদা বৌদির কবরের সামনে গিয়ে দুঃখ প্রকাশ করে। পৃথ্বী মেঘনাকে বলে, আমি তো ভেবেছিলাম আমার দাদা ব্যবসায় লস করে আত্মহত্যা করেছে, কিন্তু এখানে তো অন্য কিছুই চলছে। সবাই বলছে আমার দাদার আত্মা লোকেদের মারছে। এরপর পৃথ্বী তার সিনিয়রকে এই কেসের ব্যাপারে সবকিছু বলে, কতজন লোক মারা গেছে সবকিছু বলে। এসব শুনে তার সিনিয়র পৃথ্বীকে এই কেসে কাজ করার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর পৃথ্বী চরণের বাড়িতে যায় তার বাবার সাথে দেখা করতে। চরণের বাবা বলে, চরণ মারা যাওয়ার কিছুদিন আগে ঘুরতে গেছিল, কিন্তু সেখান থেকে আসার পর তাকে দেখে মনে হচ্ছিল সে ভয় পেয়েছে, আর হঠাৎ করে একদিন সে আত্মহত্যা করে নেয়। চরণের বাবা বলে, আমার ছেলের তো এখনো বিয়েও হয়নি। এটা শুনে পৃথ্বী অবাক হয়ে যায়। পৃথ্বী বলে, কি বলছেন আপনি? চরণের তো বিয়ে হয়ে গেছে, ওর স্ত্রীর নাম অর্চনা। চরণের বাবা বলে, না, ওর বিয়ে হয়নি, আর এই অর্চনা কে আমি জানি না। পৃথ্বী তখন তাড়াতাড়ি করে অর্চনার নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে। অর্চনা স্বীকার করে নেয়। সে বলে, হ্যাঁ স্যার, আমাদের বিয়ে হয়নি, আমরা লিভ ইন রিলেশনশিপে ছিলাম, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতাম। এদিকে চরণের মৃত্যুর পর অর্চনাও ডিপ্রেশনে ছিল। পৃথ্বী যখন অর্চনার সাথে দেখা করতে তার ঘরে আসে তখন পৃথ্বী দেখে অর্চনাও আত্মহত্যা করে ফেলেছে। পৃথ্বী ওখানে অর্চনার সুইসাইড নোট খুঁজে পায়। ওখানে লেখা ছিল, আমার আর চরণের বিয়ে হওয়ার আগেই আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তাই চরণকে ছাড়া আমার এই জীবন কোনো কাজের না, তাই আমি আত্মহত্যা করছি। পরের দিন পৃথ্বী একজন অভিনেত্রীর কাছে যায়। কিছুদিন আগে তারাও এই হোটেলে থাকার জন্য এসেছিল। মেয়েটি বলতে থাকে, আমি আর গণেশ রিলেশনশিপে ছিলাম, এই সময় আমি প্রেগনেন্ট হয়ে যাই। এটা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যেত। এর জন্য আমরা গর্ভপাত করার সিদ্ধান্ত নেই। আমরা অনেক হসপিটালে ঘুরি, কিন্তু কোথাও আমার অ্যাবর্শন করতে রাজি হয় না। ঠিক এই সময়ই গণেশ গ্রামের এক হসপিটালের কথা জানতে পারে যেখানে সবার অ্যাবর্শন করা হয়। কিন্তু যখন আমরা সেখানে যাই আমরা জানতে পারি ওই হসপিটাল 2 বছর আগেই বন্ধ হয়ে গেছে। ওখানে মঞ্জুনাথ নামের এক ব্যক্তি ছিল, সে আমাদের কথা দেয় আমাদের অ্যাবর্শন করিয়ে দেবে। যেহেতু সেদিন অনেক রাত হয়ে গেছিল তাই আমরা ওই গ্রামের এক হোটেলে থাকার সিদ্ধান্ত নিই। কিন্তু মধ্যরাতে হোটেলে কিছু ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। আমরা ওই হোটেলে ভূত দেখতে পাই। এর জন্য আমরা হোটেল থেকে পালিয়ে এসে পড়ি। কিন্তু কিছুদিন পর আমার বয়ফ্রেন্ড গণেশ আত্মহত্যা করে। এরপর পৃথ্বী এই কেসকে অন্যভাবে দেখতে শুরু করে। পৃথ্বী খোঁজ নিতে থাকে এসব ঘটনা কি শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদের সাথেই হয়েছে নাকি অন্য মহিলাদের সাথেও হয়েছে। পৃথ্বী ইনভেস্টিগেশন করে জানতে পারে এই হোটেলে থাকার জন্য এখন পর্যন্ত 12 জন প্রেগনেন্ট মহিলা এসেছিল, তারা প্রত্যেকেই মারা গেছে, আর তাদের হাজবেন্ড বা বয়ফ্রেন্ডও মারা গেছে। পৃথ্বী ভাবতে থাকে প্রেগনেন্ট মহিলাদের সাথে এটা কেন হচ্ছে। আমাদের প্রথমে মঞ্জুনাথের কাছে যেতে হবে,
কারণ ওই ব্যক্তি সবাইকে হোটেলের রাস্তা দেখায়। এরপর পৃথ্বী ও তার টিম মঞ্জুনাথের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে মঞ্জুনাথও মারা গেছে, সেও আত্মহত্যা করেছে। পৃথ্বী আবার গোপালকে পুলিশ স্টেশনে এনে মেরে জিজ্ঞেস করতে থাকে, বলো ওই হোটেলে কি হচ্ছে। গোপাল বলে, স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। গোপাল বলে, কিছু সময় আগে পর্যন্ত এই গ্রামে একটি হাসপাতাল ছিল, মঞ্জুনাথ ওই হসপিটালেই কাজ করত, কিন্তু হসপিটাল বন্ধ হয়ে যাওয়ার পরও অনেক লোক এখানে আসতে থাকে, আর এইসব লোকের জন্যই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আসলে স্যার মঞ্জুনাথ যেসব কাপলদের এখানে পাঠাতো তাদের সাথে এসব হচ্ছিল, বাকিরা তো ঠিকই ছিল। কিছুদিন আগেই মঞ্জুনাথ এখানে একটি কাপলকে পাঠিয়েছিল, কিন্তু আমি তাদের রুম দেইনি। পৃথ্বী তাড়াতাড়ি করে ডিটেলস নিয়ে তাদেরকে পুলিশ স্টেশনে ডাক দেয়। পৃথ্বী মেয়েটিকে বলে, তুমি কি প্রেগনেন্ট? মেয়েটি বলে, হ্যাঁ স্যার, কিন্তু আপনি এটা কি করে জানলেন? পৃথ্বী বলে, এসব ছাড়ো, তোমাদের জীবনের ঝুঁকি আছে, তোমরা দুজন আজকে রাতে এই পুলিশ স্টেশনেই থাকবে। পৃথ্বী তার স্টেশনে সব পুলিশ কর্মীকে সতর্ক থাকতে বলে। পৃথ্বী বলে, কোনো অজানা ব্যক্তি যাতে আজকে রাতে পুলিশ স্টেশনে না আসে। অন্যদিকে মেঘনা যখন রাতের বেলা ঘুমিয়েছিল তখন সে কিছু আওয়াজ শুনতে পায়। মেঘনা মনে করে হয়তো পৃথ্বী এসেছে, কিন্তু পৃথ্বী তো এখনো পুলিশ স্টেশনেই ছিল। এরপর মেঘনা যখন বাথরুমে যায় তখন সে আয়নার মধ্যে ভূত দেখতে পায়, আর সেখানে লেখা ছিল কুইট অর ডাই। এর মানে এই কেস এখানেই বন্ধ করে দাও, নয়তো মরো। মেঘনা তাড়াতাড়ি করে পৃথ্বীকে ফোন করে। পৃথ্বী আসার পর এই লেখা দেখে অবাক হয়ে যায়। তখনই পুলিশ স্টেশন থেকে পৃথ্বীর কাছে ফোন আসে। পৃথ্বী পুলিশ স্টেশনে গিয়ে দেখে ওই কাপলের মধ্যে ছেলেটি মারা গেছে, মানে যখন পুলিশ ঘুমিয়েছিল তখন ছেলেটি আত্মহত্যা করে। পরে আমরা দেখি এসব পৃথ্বীর দুঃস্বপ্ন ছিল। ওই কাপল তো পুলিশ স্টেশনে ভালো মতোই আছে। সকালবেলা পৃথ্বী তার বাড়িতে আসে ফ্রেশ হওয়ার জন্য। পৃথ্বী যখন ওয়াশরুমে যায় তখন সে সেই লেখাটি দেখতে পারে যেটা সে রাতের বেলা তার স্বপ্নে দেখেছিল। এরপর পৃথ্বী যখন আবার পুলিশ স্টেশনে আসে তখন ওই কাপল বলে, স্যার এখন আমরা আমাদের গ্রামে ফিরে যাব, আমাদের কাজ আছে। এরপর ছেলেটি যখন তার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে তখন গাড়িটি স্টার্ট হয় না। কিছু পুলিশ গাড়িটি ধাক্কা দিতে থাকে, আর একজন কনস্টেবল গাড়িতে বসে গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে। গাড়িটি যখন স্টার্ট হয় তখন কনস্টেবল ওই গাড়িটি ছেলেটির উপরে উঠিয়ে দেয়, আর ছেলেটি ওখানেই মারা যায়। এরপর পৃথ্বী যখন ওই কনস্টেবলের কাছে আসে তখন ওই কনস্টেবল শয়তানের মতো হাসতে থাকে। অন্যদিকে সব নিউজ চ্যানেলে দেখাতে থাকে পৃথ্বীর দাদা বিজয় কুমারের আত্মা সব মানুষকে মারছে। পৃথ্বীর সিনিয়র তাকে ডেকে চাপ দিতে থাকে। তারা বলে, পৃথ্বী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যে কোনোভাবে কেসটি সলভ করো। ওই দিন রাতেই পৃথ্বী জোসেফ নামের এক পাদ্রীকে ওই হোটেলে নিয়ে আসে, এটা দেখার জন্য যে ওই হোটেলে কোনো ভূত আছে নাকি। জোসেফ পুরো হোটেল চেক করে বলে ওই হোটেলে কোনো ভূত নেই। পরের দিন মেঘনা পৃথ্বীকে ফোন করে জানতে পারে ওই চার্চের পাদ্রী জোসেফ মারা গেছে। পৃথ্বী ওখানেই ব্যস্ত আছে। মেঘনা এতে ভয় পেয়ে যায়। পৃথ্বী বাড়িতে আসার পর মেঘনা তাকে বলে, আমরা এখান থেকে চলে যাব, এখানে কি সব হচ্ছে, একের পর এক মানুষ মারা যাচ্ছে, তুমি এই কেসটি ছেড়ে দাও। পৃথ্বী মেঘনাকে বলে, ফাদার জোসেফ মারা যাওয়ার পর আমি একটি লিড অনুসরণ করে একটি ঘরে গিয়ে পৌঁছাই। ওই ঘরে আমি প্রমাণ হিসেবে একটি ছবি পাই, আর ওই ছবির মধ্যে তুমিও আছো মেঘনা। পৃথ্বী ছবিটি মেঘনাকে দেখায়। ওই ছবিতে মেঘনা ছাড়াও আরও দুজন মেয়ে ছিল। মেঘনা বলে, এটা কি করে সম্ভব, এটা আমি না। পৃথ্বী, ফাদার জোসেফ মারা যাওয়ার পর কি তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আমার ওপরে সন্দেহ করছো? তখনই তাদের সামনে ফাদার জোসেফ আসে। আসলে জোসেফ মারা যায়নি, পৃথ্বী মেঘনাকে মিথ্যা কথা বলেছিল। জোসেফ বলে, আমি কোনো ফাদার না, আমি একজন সাইকিয়াট্রিস্ট, আর আমার নাম রাজন। পৃথ্বী বলে, এই গ্রামে যা যা হচ্ছে সবকিছু তোমার জন্য হচ্ছে মেঘনা। এরপর পৃথ্বী মেঘনাকে কিছু কথা বলতে শুরু করে। পৃথ্বী বলে, ওয়াশরুমের আয়নায় যখন আমি ওই লেখাটি দেখেছিলাম তখন থেকেই আমার তোমার উপরে সন্দেহ হয়, কারণ ওই হাতের লেখাটি তোমার ছিল। পুলিশ স্টেশনের সিসিটিভি ক্যামেরা থেকে পৃথ্বী জানতে পারে যে পুলিশ কনস্টেবল ওই ছেলেটিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল, ওই কনস্টেবল তার আগের দিন রাতে ছেলেটির গাড়ি পার্ক করার পর ইচ্ছা করে গাড়ির হেডলাইট অন করে রেখেছিল যাতে গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যায়। পুলিশ ওই কনস্টেবলকে মারার পর সে বলে, স্যার আমাকে এমন করতে আপনার স্ত্রী বলেছিল, আমাকে এর জন্য 5 লাখ টাকা দিয়েছিল। পৃথ্বী মেঘনাকে জিজ্ঞেস করে, বলো মেঘনা, তুমি এমন কেন করেছো? এটা শুনে মেঘনা অদ্ভুত ব্যবহার করতে থাকে। সে বলতে থাকে, আমি এসব কিছু করিনি, আর বলতে বলতে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। রাজন পৃথ্বীকে বলে, স্যার আপনি বাইরে যান, আমি দেখছি। এরপর রাজন মেঘনাকে হিপনোটাইজ করে তার থেকে সব কিছু জেনে নেয়। কিছুক্ষণ পর রাজন বাইরে এসে বলে, এখন ঠিক আছে, আসলে মেঘনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। এরপর সে মেঘনার কাহিনী শোনাতে শুরু করে। মেঘনাদের ঘরে তার মায়ের শুধু মেয়েই হচ্ছিল। পরপর 4 জন মেয়ে জন্ম নেওয়াতে মেঘনার বাবা তার মায়ের উপরে রেগে যায় এবং তাকে সব সময় বকতে থাকে। আর এরপর মেঘনার বাবা তার মাকে মারতে শুরু করে।
একদিন তার বাবা যখন তার মাকে মারতে যাচ্ছিল, তখন মেঘনা তার মাকে বাঁচানোর জন্য রাগের বশে তার বাবাকে মেরে ফেলে। মেঘনাকে বাঁচানোর জন্য তার মা এই খুনের অভিযোগ নিজের উপরে নিয়ে নেয়। জেলে যাওয়ার আগে মেঘনার মা তার বাকি মেয়েদের মেঘনার খেয়াল রাখতে বলে। এরপর মেঘনা ভালোমতো পড়াশোনা করে ডাক্তার হয়, আর এরপর তার সাথে পৃথ্বীর পরিচয় হয় এবং তাদের বিয়ে হয়। একদিন পৃথ্বীর দাদা বিজয় কুমার মেঘনাকে ফোন করে বলে প্রেমা প্রেগনেন্ট, আর আমি এটা জানতে পেরেছি তার গর্ভে একটি কন্যা সন্তান আছে। তুমি কি প্রেমার অ্যাবর্শন করতে পারবে? আসলে বিজয় কুমারের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই সে এই সিদ্ধান্ত নিচ্ছিল। মেঘনা বিজয়কে বলে না দাদা, আমি এটা করতে পারবো না। বিজয় কুমার বলে তুমি করবে না তো অন্য কেউ করবে। এটা শুনে মেঘনার মাথা খারাপ হয়ে যায়, আর এরপর মেঘনা প্রেমাকে ফোন করে বলে তোমার স্বামী তোমার গর্ভের মেয়েকে মারতে চাইছে, এবার তুমি বলো তোমার মেয়েকে চাই নাকি স্বামীকে। প্রেমা বলে আমার তো মেয়েকে চাই। এরপর বিজয় কুমার ও প্রেমা যখন ওই গ্রামে যায় অ্যাবর্শন করার জন্য, আর তারপর যখন তারা ওই হোটেলে উঠে, তখন মেঘনা আর প্রেমা প্ল্যান করে বিজয় কুমারকে বেহুশ করে মেরে ফেলে। কিন্তু বাচ্চার জন্মের পর প্রেমা ডিপ্রেশনের শিকার হওয়ার ফলে আত্মহত্যা করে মারা যায়। এরপর মেঘনা ওই গ্রামের বন্ধ হসপিটালে গিয়ে তার বোনেদের সাহায্যে সেসব লোকেদের ডিটেলস বার করে যারা এখানে অ্যাবর্শন করতে আসে। মেঘনার এই কাজে মঞ্জুনাথও সাহায্য করেছিল। যেসব কাপল এই হসপিটালে আসে, মেঘনা তাদের কিছু ওষুধ দেয়, আর ওসব ওষুধ খাওয়ার পর তারা ডিপ্রেশনে চলে যায়। এরপর রাজন পৃথ্বীকে বলে এসব কিছু মেঘনা ও তার বোনেরা মিলে করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মেঘনা এসব কিছু ভালোর জন্যই করেছিল, আর এখন মেঘনার খেয়াল রাখার দায়িত্ব তোমার। এরপর পৃথ্বী মেঘনার কাছে আসে তাকে বোঝানোর জন্য, কিন্তু ততক্ষণে মেঘনা আত্মহত্যা করে মারা গেছে। মেঘনার সুইসাইড নোটে লিখেছিল আমি সব বাচ্চাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু নিজের বাচ্চাকেই বাঁচাতে পারলাম না। আসলে কিছুক্ষণ আগেই যখন মেঘনা অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন তার মিসক্যারেজ হয়েছিল। পৃথ্বী মেঘনাকে দেখে অনেক কাঁদতে থাকে, আর এরই সাথে মুভিটি শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।